নমস্কার বন্ধুরা। ভারতের চিকেন নেক নিয়ে কিন্তু একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই চিকেন নেক রক্ষার জন্য কিন্তু ভারত বিভিন্ন প্রকারে পদক্ষেপ নিতে শুরু করেছে অলরেডি। পশ্চিমবঙ্গে যখন থেকেই এই বিজেপি সরকার এসছে তারপর থেকে কিন্তু একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে এই চিকেন নেক নিয়ে। আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব এই চিকেন নেক কেন এতটা ভারতের কাছে গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারে কি কি সুরক্ষা নেওয়া হয়েছে, আর সিকিম কি সত্যিকার অর্থে ইউনিয়ন টেরিটরি হয়ে যেতে পারে। আর একটা যেটা আলোচনা করব ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার নিয়ে। তো চলুন একে একে শুরু করা যাক। প্রথমেই যেটা বলি, প্রথমে আমরা জানি যে চিকেন নেকটা কি। চিকেন নেকটা হলো এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে চিকেন নেক। চিকেন নেক কেন বলা হয়? এই জায়গাটা হলো সরু এবং মুরগির গলার মতো। এই জায়গা থেকেই কিন্তু এই যে এই দিকের যতগুলো 7টা স্টেট আছে, যেমন আসাম, তারপর অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়া, এই যে উত্তর পূর্ব ভারতে যতগুলো স্টেট আছে এইগুলো এখানে কিন্তু রক্ষা করা বা যোগাযোগ ব্যবস্থার একমাত্র এই যে সরু জায়গাটা দেখতে পাচ্ছেন এই সরু জায়গাটা থেকেই হয়ে থাকে। মনে করুন কোনো মিলিটারি যাবে কিংবা বড় কোনো পদক্ষেপ নেওয়া হবে বা যোগাযোগ ব্যবস্থা সব কিন্তু এখান থেকে যায়। এই জায়গাটা কোথায় আছে? এই জায়গাটা আছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে চোপড়া, এবং এই জায়গাটা কিন্তু মাত্র 22 কিলোমিটার চওড়া। মানে কেউ যদি বাংলাদেশ থেকে এই নেপালে চলে যেতে চায় এখান থেকে, তাহলে বাইকে যেতে তার হয়তো আধা ঘন্টা সময় লাগবে। মানে বাইকে আধা ঘন্টায় বাংলাদেশ থেকে সে নেপালে পৌঁছে যেতে পারবে এই যে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে। আর এটা কিন্তু ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর এখানে কিন্তু এইটা নিয়ে চীনও কিন্তু, বা এই এই যে এই পাশে আছে চীন, ঠিক আছে, এই চীনও কিন্তু এখানে এই জায়গাটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছে, যেটা ভারতের জন্য অস্বস্তিকর। আর কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশে, কিছুদিন আগে আপনারা সবাই জানেন বাংলাদেশ ইউনিট সরকার ছিল, সে কিন্তু বারবার এই চিকেন নেক দখল করা বা এই যে উত্তর পূর্ব ভারতের যেগুলো স্টেট আছে তাকে বিচ্ছিন্ন দেওয়ার জন্য তারা, কিংবা জামাতপন্থী যারা আছে, তারা কিন্তু বারবার এই জায়গাটা নিয়ে বিভিন্ন প্রকার হুমকি দিয়েছে। যদিও তখন কিন্তু ভারত কিছু বলেনি। এবার এই জায়গাটা নিয়ে বিবাদটা কেন? তার কারণ হলো এই জায়গাটা থেকে যদি কেটে দেয়া যায় তাহলে উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিতে পারবে। এইটাই চাই কিন্তু যারা ভারতের শত্রু দেশ আছে তারা। প্রশ্ন হতে পারে যে তার এখানে বর্ডার এরিয়ায় ফেন্সিং কেন দেয়নি? এই যে বর্ডার এরিয়া দেখতে পাচ্ছেন, এই বর্ডার এরিয়ায় কেন ফেন্সিং দেওয়া হয়নি? দেখুন, বাংলাদেশের সাথে যে পশ্চিমবঙ্গের চারদিকেই বাংলাদেশের এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, চারদিকে কিন্তু ভারত, এবং ভারতের সাথে বাংলাদেশের টোটাল বর্ডার এরিয়া আছে কিন্তু প্রায় 4096 কিলোমিটার, যেটা ভারতের যত ল্যান্ড আছে তার মধ্যে কিন্তু এটা সবচেয়ে বেশি। এবং পশ্চিমবঙ্গের মধ্যে, মানে পশ্চিমবঙ্গে 2200, পশ্চিমবঙ্গে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গের মধ্যে আছে প্রায় 2216 কিলোমিটার এরিয়া কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাথে। এবার এই এরিয়ায় কিন্তু অনেক জায়গায় ফেন্সিং করা আছে, মানে কাঁটাতারের বেড়া আছে, কিন্তু কত জায়গা নেই সেটা হলো প্রায় ছয় আটশো আটশো 65 কিলোমিটার যায় কিন্তু এখানে কোনো ফেন্সিং বেড়া দেয়া নেই। যেটা সুন্দরবনে, শুধুমাত্র সুন্দরবন যে জায়গা আছে, এই যে যেখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যেখানে বঙ্গোপসাগর, তারা এই জায়গাটা হলো সুন্দরবন, এখানে প্রায় 5.5 কিলোমিটার এখানে ফেন্সিং দেওয়া কিন্তু সত্যিকার অর্থে খুব কষ্টসাধ্য। এই যে সুন্দরবনের 5.5 কিলোমিটার আছে এখানে, এই যে বঙ্গোপসাগরের নিচে সুন্দরবন 5.5 কিলোমিটার, এখানে কিন্তু বেড়া দেওয়া বা ফেন্সিং দেওয়া খুবই কষ্টসাধ্য, কারণ এখানে সুন্দরবন আছে, এখানে নদী নালা ভরপুর, সেই জন্য এখানেও কিন্তু একটি পদক্ষেপ নিয়েছে। সেটা কি? এই যে এরিয়া আছে এখানে কিন্তু ভারত সরকার বলছে যে এই সব জায়গায় কুমির এবং সাপ ছেড়ে দেবে, যাতে যারা অনুপ্রবেশকারী, যারা পাচারকারী, তারা যাতে ভয়তে পায় এবং তারা যাতে এইসব জায়গা থেকে অ্যাভয়েড করে চলে। এবার আপনার প্রশ্ন হতে পারে কেন এই বেড়া দেয়া দরকার? দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারও কিন্তু একবার দিল্লিতে বসে বলেছিলেন যে ভারতের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে,
এবং ভোটের মুখে কিন্তু অমিত শাহ ওয়েস্ট বেঙ্গল এসে বলেছে যে ওয়েস্ট বেঙ্গলে বিগত প্রায় 5 বছরে 40% মুসলিম পপুলেশন বেড়েছে এবং এটা একমাত্র অনুপ্রবেশের জন্যই সম্ভব হয়েছে। এবার আপনার মনে প্রশ্ন করতে পারে, অনুপ্রবেশ বলে তাহলে মুসলিমদের কেন বলা হয়েছে? দেখুন, সিএ এর মাধ্যমে 2019 সালে ভারতবর্ষ ইন্ডিয়ান কনস্টিটিউশনে একটি আইন এনেছে। আইন কি? সেই আইনে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এইসব দেশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি এইসব লোক আছে যারা ধর্মীয়ভাবে অত্যাচারিত বা নিপীড়িত, তারা যদি ভারতে এসে সঠিক সিএ এর মাধ্যমে যদি তারা অ্যাপ্লাই করে, তাহলে তাদেরকে ভারত তাদের নাগরিকত্ব দেবে। তাহলে বলা হতে পারে যে তা মুসলিমদের কেন দেবে না? দেখুন, এই বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান এইসব জায়গায় কিন্তু মুসলিম পপুলেশন যথেষ্ট বেশি। এরা কিন্তু মুসলিম দেশ হিসাবেই নিজেদের পৃথিবীর সামনে প্রকাশ করে থাকে। কিন্তু ভারত কিন্তু ধর্ম নিরপেক্ষ দেশ, এই জন্যই এইসব মুসলিম দেশকে তাদের দেওয়া হবে না। অর্থাৎ এই বাংলাদেশ থেকে যারা হিন্দু, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান, জৈন যারা আছে তাদেরকে কিন্তু ইন্ডিয়া, ভারতবর্ষ তাদের কিন্তু সিটিজেনশিপ সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ দেবে। সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আপনি এটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন বাংলাদেশে যে ভোট হয়েছে, এই যে বর্ডার এরিয়া, বাংলাদেশের যেসব বর্ডার এরিয়া, এই সব জায়গায় কিন্তু জামাত ইসলামী যারা আছে তারা কিন্তু বেশি পরিমাণে ভোট পেয়েছে এবং সিট পেয়েছে। এই ম্যাপে দেখতে পাচ্ছেন। তার মানে কি? তার মানে হলো এরা কিন্তু এই ভারত পশ্চিমবঙ্গকে একটা অশান্ত জায়গা করে দিতে চায়, বা বিভিন্ন ধর্মীয় আন্দোলন বা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এইসব জায়গা তারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, এবং এটা কিন্তু একমাত্র পাকিস্তানের মদতেই এই বাংলাদেশ করে থাকে। বাংলাদেশ 1971-এ পাকিস্তান যে অত্যাচার বাংলাদেশের উপর করেছে সেটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোকই এখন ভুলতে বসেছে। তারা ভাবে যে তারা পাকিস্তান তাদের বন্ধু, কিন্তু তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাস কিন্তু আমাদের বলে দেয় যে ভবিষ্যতে কি ছিল এবং ভবিষ্যতে কি হতে পারে, এটা কিন্তু আমাদের একমাত্র ইতিহাসই বলে দেয়। ইতিহাস থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, তো এই জন্যই কিন্তু এইসব জায়গায় থেকে যাতে মুসলিমরা এখানে এসে ভারতে এসে বিভিন্ন প্রকার অসাধু উপায় অবলম্বন করে বিভিন্ন প্রকার জাল সার্টিফিকেট করে তারা যাতে নাগরিকত্ব সিটিজেনশিপ না পায়, সেটাও কিন্তু ভারতবর্ষ দেখছে। আর এই পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী আসার পর থেকেই কিন্তু এই ব্যাপারটা তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, এবং বর্ডার এরিয়ায় তিনি কিন্তু বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কিন্তু প্রচুর পরিমাণে জায়গা দিয়েছে। এবার আপনার মনে হতে পারে যে এই যে জায়গাটা আছে বাংলাদেশ চিকেন নেক চোপড়া, এটা বাড়ি একানো এই 100-200 কিলোমিটার করে না। দেখুন, এইদিকে নেপাল আছে, এইদিকে নেপাল আছে, আর এইদিকে বাংলাদেশ আছে। ইতিহাস বলে যে ইতিহাস সবসময় পরিবর্তনশীল, আজ না হোক কাল না হোক হয়তো একদিন ভারত এটা বাড়িয়ে নেবেই। এবার আপনার এটা গল্প হতে পারে। যদি গল্প হয় তাহলে একদিন তো সবাই ভেবেছিল যে ভারতবর্ষে রাম মন্দির স্থাপিত হবে না, হয়েছে তো। একদিন সবাই ভাবতো যে এই কাশ্মীর থেকে, জম্মু কাশ্মীর থেকে 370 উঠবে না, উঠেছে তো। আস্তে আস্তে ইতিহাসে সবকিছুই পরিবর্তন। একসময় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান একসাথে ছিল। আজকে প্রত্যেকটা আলাদা আলাদা দেশ, ইন্টারন্যাশনাল দেশ। এটাও তো একসময় একসাথে ছিল। তো ইতিহাসে সবকিছুই পরিবর্তনশীল, হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু একদিন না একদিন ঠিক হয়ে যাবে। যাই হোক, এবার ব্যাপার হলো এই যে উত্তর দিনাজপুরে যে জায়গাটা আছে সেখানে ভারত কি কি সিকিউরিটি ব্যবস্থা নিয়েছে দেখুন। এখানে যে হাসিমারা এয়ারপোর্ট আছে সেখানে কিন্তু আমাদের আর্মিরা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এইখানে বাগডোগরা এয়ারপোর্ট আছে, এই যে চিকেন নেকের এখানে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের এইখান থেকে কিন্তু আন্ডারগ্রাউন্ড মেট্রো বা চলে যাচ্ছে এই আসামের বা এইসব জায়গায়। মানে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে কিন্তু এখানে আমরা যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা যে কোনো জিনিসপত্র, সেনাবাহিনী থেকে শুরু করে মানুষের সুরক্ষার জন্য সমস্ত কিছু কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ডে এখান থেকে পৌঁছাতে পারবো। সে কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু এখানে বিএসএফ কে জায়গাও দিয়ে দিয়েছে। বলা হয়ে থাকে প্রায় 600 একর জমি বিএসএফ কে হ্যান্ড ওভার করা হয়েছে যাতে তারা ফেন্সিং দিতে পারে। দেখুন, প্রত্যেকটা দেশের জন্য তার ভিতরের সুরক্ষাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন।
ডেমোগ্রাফি চেঞ্জ, এইটা কিন্তু একটা বৃহৎ ষড়যন্ত্র। এটা কিন্তু পাকিস্তান এই ষড়যন্ত্র করে থাকে, যেখানে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রকার অনুপ্রবেশ ঢুকিয়ে দিয়ে ভারতের যে ভিতরে যে নৈতিকতা, যে স্থিতিশীলতা আছে, সেটাকে নষ্ট করে দাও। এইটাই কিন্তু চাইছে পাকিস্তান। আর পাকিস্তানের নির্দেশেই কিন্তু বাংলাদেশ সাধারণত এইসব কাজগুলো করে থাকে। এই যে বর্ডার এরিয়া, কিন্তু এই জন্যই জামাত ইসলামপন্থী তারা বেশি ভোটে জিততেছে। তার কারণ এইসব জায়গায় কিন্তু এই যে জায়গায় আছে পাকিস্তানের যারা আইএসআই, তারা কিন্তু এইসব জায়গায় টাকা পয়সা বেশি খরচ করেছে, যাতে এখান থেকে অনুপ্রবেশ ঢুকাতে পারে। দেখুন, ভারতের জন্য, ভারতে কিন্তু আসার জন্য ট্যুরিস্ট ভিসা বলুন বা মেডিকেল ভিসা বলুন, তারা কিন্তু ভারত দেয়। তাহলে এই যারা ভারতে অনুপ্রবেশ বা ফেন্সিং দেওয়ার পরে এখানে কিছু বাংলাদেশের কিছু জনগণ, তারা কিন্তু বিরোধ করছে। বিরোধ করার কি দরকার? কারণ বৈধভাবে তারা কিন্তু আসতেই পারছে। অর্থাৎ তারাই বিরোধ করছে যারা অবৈধ কাজ করতে চায়, অবৈধভাবে ভারতে আসতে চায়। এটা কিন্তু আগের সরকার এখানে যদি ফেন্সিং দিত, তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতো না। বর্তমানে শুভেন্দু অধিকারী যখন ঘোষণা করেছে যে ভারতে কোনো অনুপ্রবেশকারী থাকবে না, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কি পরিমাণে ভিড় জমিয়েছে বাংলাদেশের হাকিমপুর বর্ডারে। অর্থাৎ বুঝতেই পারছেন কি পরিমাণে জনসংখ্যা এখানে ছিল, আর কি পরিমাণে ষড়যন্ত্র করে যাচ্ছে এই বাংলাদেশ এবং পাকিস্তান। এবার আপনার মনে হতে পারে, তাহলে এই যে শিলিগুড়ি করিডোর আছে, এটাকে কি ইউনিয়ন টেরিটরি করে দেবে? দেখুন, ইউনিয়ন টেরিটরি করতে হলে ইউনিয়ন টেরিটরি এবং স্টেট এর মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? ডিফারেন্সটা হলো যে ইউনিয়ন টেরিটরি থাকে, সেখানে গভর্নর থাকে, গভর্নর রুল চলে, এবং এর পুরো দায়িত্ব থাকে গভর্নমেন্টের সাথে। ঠিক আছে? আর স্টেটের মুখ্যমন্ত্রী হয়, সেখানে ইলেক্টেড হয়। যেমন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু ইলেক্টেড হয়। আর যদি ইউনিয়ন টেরিটরি হয়, তাহলে কিন্তু এই যে যেসব জায়গা আছে, এখানে কিন্তু ইউনিয়ন টেরিটরি এই জায়গা সম্পূর্ণরূপে চলে যাবে। তাহলে এই জায়গাটা সম্পূর্ণরূপে চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, এবং তারা সরাসরি এখানে অ্যাকশন নেবে। এবং এখানে যে গভর্নর থাকে, তাকে নির্বাচন করেন রাষ্ট্রপতি। ঠিক আছে? অর্থাৎ এখানে প্রায় বলতে গেলে রাষ্ট্রপতির শাসন চালু হবে, যদিও সেটা এখনো হয়নি। পরবর্তীতে কি হবে সেটা পরে বলা যাবে। দেখুন, আমার এই চ্যানেলটা কিন্তু কোনো নিউজ চ্যানেল না। আমি আপনাদের প্রথম থেকেই বলতে চাচ্ছি, সরকারি চাকরির পরীক্ষায় যারা আগ্রহী এবং বিশেষ করে বিসিএস এর জন্য কিন্তু আমার এই চ্যানেলটা, পরীক্ষা আসতে পারে এরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে নেব ভারতের বর্ডার সম্পর্কে। দেখুন, ভারতের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার কটা আছে? পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ। এই কটা হলো ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার। সবচেয়ে সবচেয়ে বেশি বর্ডার লাইন কোথায় আছে? সবচেয়ে বেশি বর্ডার লাইন আছে, এই যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সাথে। কত? 4961 কিলোমিটার বাংলাদেশের সাথে বর্ডার আছে। ওয়েস্ট বেঙ্গলে যদি বলা হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলে আছে প্রায় 2216 কিলোমিটার। মানে এই যে ওয়েস্ট বেঙ্গল, এইটুকু জায়গা আছে প্রায় 2216 কিলোমিটার। চায়নার সাথে বর্ডার কোথায়, কতটা আছে? চায়না এই যে দেখতে পাচ্ছেন, দেখে মনে হবে চায়নার সাথে মনে হয় হয়তো ভারতের অনেকটা বর্ডার, এই যে এরিয়া। আসলে চায়নার সাথে বর্ডার হলো ভারতের প্রায় 3488 কিলোমিটার। এরপর হলো পাকিস্তান। পাকিস্তান কোথায় আছে? পাকিস্তান আছে এই যে এই এরিয়াটা হলো পাকিস্তান। পাকিস্তানের সাথে এই যে গুজরাট, এখানে গুজরাট। পাকিস্তানের কত কিলোমিটার? 3323 কিলোমিটার বর্ডার হলো পাকিস্তানের সাথে। মায়ানমার কোথায় হলো? এই যে মায়ানমার, এই মায়ানমারের সাথে হলো 1643 কিলোমিটার বর্ডার হলো মায়ানমারের সাথে ভারতের। ভুটান কোথায় হলো? এই যে দেখুন ভুটানের সাথে বর্ডার কত? 699 কিলোমিটার। সবচেয়ে কম বর্ডার হলো এই আফগানিস্তানের সাথে কত বর্ডার? মাত্র 100। এই যে এখানে আফগানিস্তান আছে, আফগানিস্তানের সাথে বর্ডার হলো 106 কিলোমিটার। এবং এই পাকিস্তানের যে এই বর্ডারটা আছে, এটাকে র্যাডক্লিফ লাইন বলা হয়। স্যার র্যাডক্লিফ তিনি এই লাইনটা কিন্তু করেছিলেন। এখানেও অনেক তিনি যাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে এই বর্তমানে যে ঝামেলাটা, সেটা যাতে বেঁধে থাকে, সেই হিসাবেই তিনি কিন্তু এই বর্ডার লাইনটা করেছিলেন। এবং তারা চাইতো, ইংরেজ চাইতো যে ভারত এবং পাকিস্তান সবসময় লড়াই করুক, যেন কোনো তার সম্পর্ক ভালো না হয়। সেই হিসাবেই কিন্তু তারা চালাকি করে এইরকম বর্ডার তৈরি করেছে।
আর আফগানিস্তানের সাথে বর্ডারকে বলা হয় ডুরান্ট লাইন, তা মাত্র 106 কিলোমিটার। ভারতের সাথে আফগানিস্তানের বর্ডারই হলো সবচেয়ে কম, আর বেশি হলো বাংলাদেশ। বাংলাদেশের সাথে বর্ডার সবচেয়ে বেশি। বন্ধুরা, আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন, আর এরকম ইনফরমেটিভ ইন্টারন্যাশনাল ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।